আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। ইরানের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালীতে মার্কিন সাবমেরিন। আমেরিকাকে নিঃশর্তভাবে পরমাণু সমঝোতায় ফিরতে হবে বলল চীন ও রাশিয়া। নাগোর্নো কারাবাখ যুদ্ধে নিহত আজারবাইজানের সংখ্যা বেড়ে 2802 জন। পরমাণু সমঝোতায় ফিরতে বাইডেনের যথেষ্ট সময় নেই, জানালো লস অ্যাঞ্জেলেস টাইমস। দখলদারেরা প্রতিটি পদক্ষেপের জবাব পাবে বলে হুঁশিয়ারি ফিলিস্তিনি ইসলামী জিহাদ আন্দোলনের। এশিয়ায় প্রথম ফাইজারের ভ্যাকসিন পেল সিঙ্গাপুর। কৃষক আন্দোলনের ফলে ব্যবসায় কমপক্ষে 14,000 কোটি টাকার ক্ষতি হওয়ার দাবি ভারতের। করোনা ভাইরাসের নতুন ধরনে আতঙ্কিত হওয়ার কিছু নেই, জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবং ইসরায়েলকে স্বীকৃতি দিতে বন্ধু রাষ্ট্রের চাপ, যা বলল পাকিস্তান। এ নিয়ে থাকছে একটি বিশেষ প্রতিবেদন। সকল সংবাদগুলো জানতে শেষ পর্যন্ত সাথেই থাকুন। রান ও আরব উপদ্বীপের মাঝ দিয়ে প্রবাহিত কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী পাড়ি দিয়েছে মার্কিন সাবমেরিন। এতে আমেরিকান পারমাণবিক জ্বালানি দিয়ে পরিচালিত ক্ষেপণাস্ত্র রয়েছে। ইরানের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সোমবার যুক্তরাষ্ট্রের নৌবাহিনী খবরটি নিশ্চিত করেছে। বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্র নৌবাহিনীর ৫ম নৌ ক্যাম্প থেকে জানানো হয়েছে, ওহিও ক্লাস ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন ইউএসএস জর্জিয়া ছাড়াও দুটি যুদ্ধজাহাজ হরমুজ প্রণালী পাড়ি দিয়েছে। বিবৃতিতে বলা হয়, মার্কিন নৌবাহিনীর আঞ্চলিক সহযোগী ও সমুদ্রপথের সুরক্ষার অঙ্গীকার থেকে সতর্ক সংকেতের অংশ হিসেবে বিরল এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ১৫৪টি টমাহক ক্ষেপণাস্ত্রে সজ্জিত ইউএসএস জর্জিয়া একসাথে ৬৬ সৈন্য বহন করতে পারে। পারস্য উপসাগরের মাঝে হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেলের ১/৫ সরবরাহ করা হয়। নভেম্বরের ইরানের পরমাণু বিজ্ঞানী ডক্টর মহসিন ফাখরিজাদে হত্যার পরপরই মার্কিন নৌবাহিনীর বিরল এ পদক্ষেপকে এ অঞ্চলে মার্কিন সামরিক শক্তির প্রভাব প্রদর্শনের অংশ হিসেবে মনে করা হচ্ছে। অপরদিকে ইরানের প্রভাবশালী আল কুদস ফোর্সের সাবেক প্রধান মেজর জেনারেল কাসেম সুলাইমানির হত্যাকাণ্ডের ২ সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র এই অগ্রগতির মাধ্যমে ইরানকে সতর্ক করেছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ যৌথভাবে বলেছেন, আমেরিকাকে নিঃশর্তভাবে ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে। পাশাপাশি ইরানের বিরুদ্ধে যেসব নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা প্রত্যাহার করতে হবে। গত সোমবার ইরান এবং ৫ জাতিগোষ্ঠীর ভার্চুয়াল বৈঠকে এসব কথা বলেছেন চীন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। ওই বৈঠকে ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রীও যোগ দেন। ভার্চুয়াল বৈঠকে সভাপতিত্ব করেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যেসব চ্যালেঞ্জ তৈরি হয়েছে তার মূল কারণ হচ্ছে পরমাণু সমঝোতা থেকে আমেরিকার একতরফাভাবে বের হয়ে যাওয়া এবং কথিত সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করা। তিনি পরমাণু সমঝোতার শর্তগুলো পুরোপুরি বাস্তবায়ন করার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানান। গতকালের বৈঠকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ স্পষ্ট করে বলেছেন, আমেরিকাকে শর্ত ছাড়াই পরমাণু সমঝোতায় ফিরতে হবে এবং কোনোভাবে তারা কোনো রকমের পূর্ব শর্ত আরোপ করতে পারবে না। তিনি আরও বলেছেন, আমাদের মিত্ররা এবং আমরা সবাই এক্ষেত্রে অর্থবহ কাজ করতে চাই। এটি আমাদের সবার স্বার্থে প্রয়োজন। সম্প্রতি শেষ হওয়া নাগোর্নো কারাবাখ যুদ্ধে নিহত আজারবাইজানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৮০২। যুদ্ধের সময় হারিয়ে যাওয়া আজারবাইজানি সৈন্যদের মাঝে কয়েকজনের লাশ উদ্ধার এবং শনাক্তের পর নিহতের সংখ্যা নতুন করে বাড়ার কথা জানায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। সোমবার আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে খবর নিশ্চিত করা হয়েছে। এর আগে প্রতিরক্ষা মন্ত্রণালয় আর্মেনিয়ার সাথে সংঘর্ষে মোট ২,৭৮৩ আজারবাইজানের নিহত হওয়ার কথা ঘোষণা করেছিল। কর্তৃপক্ষ এখনও নিহত ৬০ জন সৈন্যকে শনাক্তের চেষ্টা করছে। অপরদিকে নিখোঁজ আছেন প্রায় ৪০ জনের মতো সৈন্য। সোভিয়েত ইউনিয়ন ভেঙে ১৯৯১ সালে আজারবাইজান ও আর্মেনিয়া স্বাধীনের পর থেকে দুদেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে, যা শুরুটা হয়েছিল আজারবাইজান ভূখণ্ডের ভেতর প্রবেশ করে আর্মেনিয়া সেনা কর্তৃক নাগোর্নো কারাবাখ দখলের মধ্য দিয়ে। আন্তর্জাতিকভাবে আজারবাইজানের অংশ হিসেবে স্বীকৃত নাগোর্নো কারাবাখ ও এর কাছের আরও ৭টি অঞ্চল ১৯৯৪ সালে আর্মেনিয়া দখল করে নিলে এই উত্তেজনার নতুন দিকে মোড় নেয়। সম্প্রতি ২৭ সেপ্টেম্বর নাগোর্নো কারাবাখকে কেন্দ্র করে আর্মেনিয়া ও আজারবাইজানের মাঝে নতুন করে যুদ্ধ শুরু হয়। ৬ সপ্তাহের যুদ্ধের পর রাশিয়ার মধ্যস্থতায়
উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণ করার পর ইরানের পরমাণু সমঝোতায় ফিরতে বেশি সময় পাবেন না বলে মন্তব্য করেছেন মার্কিন দৈনিক লস অ্যাঞ্জেলস টাইমস। আমেরিকার রাজনৈতিক বিশ্লেষক এবং ভাষ্যকারদের উদ্ধৃতি দিয়ে সোমবার এক নিবন্ধে একথা জানিয়েছে মার্কিন দৈনিকটি। এটি লিখেছে, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে জো বাইডেন প্রশাসনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলোর একটি হবে ইরানের পরমাণু সমঝোতায় আমেরিকাকে ফিরিয়ে নিয়ে যাওয়া। এর কারণ হিসেবে দৈনিকটি লিখেছে, বাইডেনকে পরমাণু সমঝোতায় ফিরে যেমন অতীতে ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করতে হবে, তেমনি ট্রাম্প প্রশাসন পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইরানের বিরুদ্ধে নতুন করে যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে সেগুলোর ব্যাপারেও সিদ্ধান্ত নিতে হবে। নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন তার নির্বাচনী প্রচার অভিযানে বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি আমেরিকাকে ইরানের পরমাণু সমঝোতায় ফিরিয়ে নেবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 6 বিশ্ব শক্তির সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে 2018 সালের মে মাসে আমেরিকাকে একতরফাভাবে বের করে নেন। সেই সঙ্গে তিনি তেহরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগ করার নীতি গ্রহণ করেন। ট্রাম্প দাবি করেন, এই চাপ প্রয়োগের ফলে ইরান আমেরিকার সঙ্গে আরও ভালো চুক্তি করতে সম্মত হবে। ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের প্রভাবশালী নেতা খালিদ আল বাতাস বলেছেন, দখলদারেরা তাদের প্রতিটি পদক্ষেপের জবাব পাবে। তিনি মঙ্গলবার এক ফিলিস্তিনি তরুণের গতকালের শাহাদাত পিয়াসী হামলার প্রতি ইঙ্গিত করে বলেছেন, ইহুদিবাদের আগ্রাসনের বিষয়ে প্রতিরোধ সংগ্রামীরা নীরব থাকবে না। দখলদারদের জন্য প্রতিরোধকামীদের জবাব হবে বেদনাদায়ক। এদিকে ইসলামী জিহাদ আন্দোলনের আরেক নেতা দাউদ সাহাব বলেছেন, ইহুদিবাদীদের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত থাকবে। পূর্ব বাইতুল মুকাদ্দাস ও পশ্চিম তীরে ইসরায়েলি সন্ত্রাসবাদের মোকাবেলায় প্রতিরোধী হচ্ছে একমাত্র পন্থা। গত সোমবার সন্ধ্যায় মসজিদুল আকসার একটি ফটকের কাছে দখলদারদের বিরুদ্ধে শাহাদাত পিয়াসী হামলার চেষ্টা চালায় এক ফিলিস্তিনি তরুণ। এ সময় দখলদার সেনাদের গুলিতে তিনি আহত হয়। এরপর রাতে ইসরায়েলি পত্রিকা ইয়াদিউত আহারনাত জানায়, আহত ফিলিস্তিনি তরুণ আর বেঁচে নেই। এশিয়ার মধ্যে প্রথম ফাইজার বায়োনটেক উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন পেল সিঙ্গাপুর। সোমবার এই ভ্যাকসিনের প্রথম চালান সিঙ্গাপুরে আসে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ অন্যান্য দেশের ধারাবাহিকতায় গত সপ্তাহে ফাইজার বায়োনটেকের ভ্যাকসিনের অনুমোদন দেয় সিঙ্গাপুর। সিঙ্গাপুরে ভ্যাকসিনের চালান আসে বেলজিয়াম থেকে। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে করে এটি আনা হয়। সিঙ্গাপুর 2021 সালের প্রথম 8 মাসের মধ্যে 57 লাখ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনার কর্মসূচি হাতে নিয়েছে। স্বাস্থ্যকর্মী, বৃদ্ধ, হাসপাতালে ভর্তি রোগীদের অগ্রাধিকার দেওয়া হবে। সোমবার ভ্যাকসিনের প্রথম চালান হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন দেশের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং। তিনি ফেসবুকে লেখেন, ভ্যাকসিনের প্রথম চালান সিঙ্গাপুরে এসেছে, আমি বেশ আনন্দিত। প্রধানমন্ত্রী লি সিয়েন লুং আরও লিখেছেন, একটা দীর্ঘ ও কষ্টকর বছর গেল, তার আশা ভ্যাকসিন আসার পর খবর সিঙ্গাপুরবাসীকে উচ্ছ্বসিত করবে, আর 2021 সাল নিয়ে আশাবাদী হওয়া যাবে। সিঙ্গাপুরে করোনার টিকা নেয়ার বিষয়টি হবে ঐচ্ছিক, তবে প্রধানমন্ত্রী লি সিয়েন লুং জনসাধারণকে ভ্যাকসিন নেয়ার জন্য ব্যাপকভাবে উৎসাহিত করছেন। ভারতের কেন্দ্রীয় সরকারের তৈরি করা কৃষি সংক্রান্ত 3টি আইন প্রত্যাহারের দাবিতে যে কৃষক আন্দোলন চলছে, তার ফলে ব্যবসায় এ পর্যন্ত কমপক্ষে 14,000 কোটি টাকার ক্ষতি হয়েছে। কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স এরকমই একটি তথ্য প্রকাশ করেছে। মঙ্গলবার কৃষক আন্দোলনের 27তম দিন ছিল। সরকার পক্ষ এবং কৃষক নেতাদের মধ্যে বেশ কয়েকবার বৈঠক হলেও এখন পর্যন্ত কোনো সমাধান সূত্র মেলেনি। কৃষকরা 3টি কৃষি আইন বাতিল করার দাবিতে অনড় রয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের দাবি, ওই আইনে কৃষকরা অনেক সুবিধা পাবেন। গণমাধ্যমে প্রকাশ কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের পক্ষ থেকে বলা হয়েছে, দিল্লি সীমান্তে গত 26 দিন ধরে ধর্ণা অবস্থানে কয়েকটি রাজ্যের কৃষকদের আন্দোলনের ফলে দিল্লি, হরিয়ানা, রাজস্থান ও উত্তরপ্রদেশ অঞ্চলে ব্যবসায় পর্যন্ত কমপক্ষে 14,000 কোটি টাকার বড় ক্ষতি হয়েছে। কৃষক আন্দোলনের কারণে ব্যবসায় কোটি কোটি টাকার লোকসানের কথা উল্লেখ করে ক্যাট কৃষক নেতা ও কেন্দ্রীয় সরকারের কাছে আবেদনের সংলাপের মধ্য দিয়ে বিষয়টি অবিলম্বে সমাধানের দাবি জানিয়েছে। এর পাশাপাশি সুপ্রিম কোর্টের উদ্দেশ্যে জনগণের সমস্যা বিবেচনা করে অবকাশকালীন বেঞ্চে এই বিষয়ে অবিলম্বে শুনানির তারিখ ঠিক করা উচিত বলে সংগঠনটি দাবি করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO বলছে, যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনা ভাইরাসের নতুন ধরন এখনও নিয়ন্ত্রণের বাইরে যায়নি। এটি নিয়ে খুব বেশি আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। বিদ্যমান পদ্ধতিতেই
করোনার এই নতুন ধরনকে নিয়ন্ত্রণে রাখা যেতে পারে বলেও জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনার নতুন ধরন নিয়ে যুক্তরাজ্য ও তার বাইরে সৃষ্ট উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে WHO আজ কথা জানায়। রয়টার্সের প্রতিবেদনে বলছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা ভাইরাসের এই ধরন আবিষ্কার ক্ষেত্রে কিছু ইতিবাচক দিকও খুঁজে পেয়েছেন। ভাইরাসটিকে অনুসরণ করার জন্য ব্যবহৃত নতুন সরঞ্জামগুলো কাজ করছে বলে জানিয়েছেন তারা। গতকাল ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, করোনার নতুন ধরন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এরপর এ নিয়ে উদ্বেগ আরও বেড়ে যায়। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিষয়ক প্রধান মাইক রায়ান বলেছেন, এটি নিয়ন্ত্রণের বাইরে যায়নি, তবে এটিকে তার নিজের গতিপথে চলতে দেওয়া যাবে না। আমাদের একটি ভারসাম্য খুঁজে পেতে হবে। স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যা ঘটছে জনসাধারণকে তা জানানো দরকার এবং এটিও পরিষ্কার করতে হবে যে এটি ভাইরাসের বিবর্তনের স্বাভাবিক অংশ, যোগ করেন রায়ান। ব্রিটেন থেকে পাওয়া তথ্য উল্লেখ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা জানিয়েছে, কোভিড-19 বর্তমান ধরনটি থেকে নতুন ধরনটি লোকজনকে বেশি অসুস্থ করছে এবং এটি আরও প্রাণঘাতী। এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি, তবে নতুন ধরনটি আরও সহজেই ছড়িয়ে পড়তে পারে। যেসব দেশ ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে তারা ঝুঁকি পর্যালোচনা করে অতিরিক্ত সাবধানতা থেকেই এটি করেছে এবং এটি দূরদর্শী পদক্ষেপ বলে মন্তব্য করেন রায়ান। পাকিস্তান সংযুক্ত আরব আমিরাতকে পরিষ্কার জানিয়ে দিয়েছে, ফিলিস্তিন সংকটের সমাধান না হলে তারা ইসরায়েলকে স্বীকৃতি দিতে পারে না। এ বিষয়ে মধ্যপ্রাচ্য থেকে কোনো ধরনের চাপ নেই বলে দাবি করেছে দেশটি। সম্প্রতি পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি মুলতানে সাংবাদিকদের বলেছেন, আমি আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে ইসরায়েল বিষয়ে পাকিস্তানের অবস্থান উপস্থাপন করেছি। তাকে জানিয়েছি, ফিলিস্তিন ইস্যুর দৃঢ় এবং স্থায়ী কোনো সমাধান না হওয়া পর্যন্ত আমরা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করব না বা করতে পারি না। কিছুদিন আগে সংযুক্ত আরব আমিরাতে সফরে গিয়েছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। এর পরপরই খবর রটায় ইসলামাবাদ গোপনে ইসরায়েলের কাছে বার্তা পাঠিয়েছে। মূলত ইসরায়েলি কয়েকটি গণমাধ্যমে দাবি করেছিল, তবে সেটি অস্বীকার করেছে ইসলামাবাদ। মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে কোনো চাপ রয়েছে কিনা জানতে চাইলে কুরেশি জানান, তিনি আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে ব্যাখ্যা করেছেন ফিলিস্তিন ও কাশ্মীরের প্রতি পাকিস্তানিদের আবেগ ও অনুভূতির গভীরতা কতটা। আমিরাতি মন্ত্রী বিষয়টি বুঝতে পেরেছেন বলেও দাবি করেছেন পাকিস্তানি মন্ত্রী। ইসরায়েলকে স্বীকৃতি দিতে ইসলামাবাদের ওপর চাপ প্রসঙ্গে কুরেশি বলেন, প্রথমত আমাদের ওপর কোনো চাপ নেই, কখনো ছিল না। দ্বিতীয়ত, পাকিস্তানের স্বার্থ বিবেচনা করেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে, কোনো চাপের কারণে নয়। আমাদের একটা নীতি রয়েছে আর আমরা এখনও তাতে অবিচল। তিনি জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও পরিষ্কার করে বলেছেন এ বিষয়ে তাদের ওপর কোনো চাপ নেই। কিছুদিন আগেই ইসরায়েলকে স্বীকৃতি দিতে কিছু বন্ধু রাষ্ট্র চাপ দিচ্ছে দাবি করে খবরের শিরোনাম হয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। সেদিন তিনি কথিত বন্ধু রাষ্ট্রগুলোর নাম প্রকাশ না করলেও ধারণা করা হয় ইমরান খান সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকেই ইঙ্গিত করছিলেন। সম্প্রতি আমিরাত এবং বাহরাইন, মরক্কো ইসরায়েলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। কিছু খবরে দাবি করা হচ্ছে সৌদি আরব সহ উপসাগরীয় আরও কিছু দেশ শিগগিরই একই পথে হাঁটতে পারে। অনেকদিন থেকেই মধ্যপ্রাচ্যের মিত্রদের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ভালো যাচ্ছে না। ইয়েমেন যুদ্ধ, কাতার অবরোধের মতো বেশ কিছু বিষয়ে পাকিস্তানের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হওয়ায় তাদের উপর ক্ষুব্ধ সৌদি নেতৃত্বাধীন আরব দেশগুলো। কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে পাকিস্তানের দীর্ঘ বিরোধের বিষয়ে ইসলামাবাদ কট্টর অবস্থানও রিয়াদের সঙ্গে এ দূরত্ব তৈরির অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান।